এই মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই অ্যাকচুয়ালি একই ভাবধারাতে বিশ্বাসী একনায়কতন্ত্র। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার অ্যানালাইসিসে এই দুই পলিটিক্যাল ব্যক্তিত্বের তফাৎ কোথায়? এক হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ে বিজেপির কোনো ভূমিকা ছিল না। কেন মোদি ফ্যাসিস্টরা হচ্ছে ইতিহাসের পুনর্লিখন চায়, আমাদের দেশে হচ্ছে। কিন্তু এই নতুন করে যে একটা থিওরি, আরএসএস এর থিওরি, এক দেশ এক ভোট এক নেতা এক ভাষা, এর সঙ্গে ভারতীয় বহুত্ববাদের কোনো সম্পর্ক নেই, হতে পারে না। আমি খুব একটা ব্যক্তিগত স্তরে যাই না, বাট আমার মনে হয় যারা আমাদের দেশের রাজ্য এবং দেশ চালাচ্ছেন তাদের পলিটিক্যাল ব্যক্তিগত দিক আমরা অ্যানালাইসিস করতে পারি। আমি যদি আপনার চোখে জিজ্ঞাসা করি যে ধরুন মোদি আপনার চোখে ফ্যাসিস্ট বা একনায়কতন্ত্রে বিশ্বাসী টু সাম এক্সটেন্ট, আমি আপনার ব্যাখ্যা চাইবো যে ধরুন আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে যে তিনি একটি দল করছেন, সেই দল থেকে ভেঙে নিজের একটি দল করেছেন, যে দলে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সমস্ত কাট আউটে তার ছবি থাকছে বা ইত্যাদি ইত্যাদি। বিজেপি বা সিপিএমের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে বক্তব্য যে এই মোদি, বিশেষ করে বামপন্থীদের বক্তব্য যে এই মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই অ্যাকচুয়ালি একই ভাবধারাতে বিশ্বাসী একনায়কতন্ত্র। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার অ্যানালাইসিসে এই দুই পলিটিক্যাল ব্যক্তিত্বের তফাৎ কোথায় কোথায় আপনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী এবং মোদি একনায়কতন্ত্রে বিশ্বাসী? এখন আমি এই যে ফ্যাসিস্ট আমি তিনজনকেই আনবো, একদম বাঙালির উদাহরণ দিয়ে আনবো। আমি ওই যে বললাম যে আমাদের দেশের স্বাধীনতার লড়াই, এক হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ে বিজেপির কোনো ভূমিকা ছিল না। কেন মোদি ফ্যাসিস্ট, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাসিস্ট নন, আর কেন সিপিএম হিপোক্রিট, এই তিনটে আমি একসঙ্গেই বলবো একটা সিঙ্গেল উদাহরণ দিয়ে। আমি 2018 সালে পার্লামেন্টে এই প্রশ্ন করে, আমারই প্রশ্নের উত্তর, তার আগে এটা কখনো পাবলিকলি আসেনি, এবং আমি তাদের আন্দামান সেলুলার জেলের বেশ কিছু মানুষ আমায় সাহায্য করেছিলেন, কারণ প্রশ্নগুলো বাতিল হয়ে যাচ্ছিল, তো কায়দা করে ঘুরিয়ে প্রশ্ন করার একটা। তো প্রথম আমি বার করি, আমার প্রশ্নের উত্তরে গভর্নমেন্ট বলতে বাধ্য হয় যে 585 জন ছিলেন, তার মধ্যে 398 জন বাংলার। শুধু 398 জন বাংলার, দিস ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। বটুকেশ্বর দত্ত, ওর নামটা যখন ওখানে তুমি পাবে, সেটা বাংলার মধ্যে নেই, ইউনাইটেড প্রভিন্স, উত্তরপ্রদেশ। বা বহু বাঙালি অন্য জায়গা থেকেও দ্বীপান্তরিত হয়েছেন। সংখ্যাটা আসলে 398 + 12, 410। তো 585-র মধ্যে 410 আর 95 হচ্ছে পাঞ্জাব। তো 410-এর সঙ্গে 95 যোগ করলে 505। তাহলে 585 থেকে, আমার কাছে ওটা যদিও 585 নয়, উত্তরটা 585, আমার কাছে ওটা 584, কারণ আমি দামোদর সাভারকরকে ওই লিস্টের মধ্যে ফেলি না। এবারে ওই জেল হচ্ছে বাঙালির বীরগাথা, ইট কাঠ পাথরে বাঙালির বীরগাথা। এম্পারার ভার্সেস বারীন্দ্র কুমার ঘোষ অ্যান্ড আদার্স, এই মামলায় 12 জন দ্বীপান্তরিত হন। প্রথমে ফাঁসির আদেশ হয়েছিল, তারপরে দ্বীপান্তর হয়। এই 12 জনই হচ্ছেন প্রথম প্রমিনেন্ট বিপ্লবী যারা ওখানে যান। এবং এখানে সৈয়দ মুস্তাবা আলীর একটা লেখা আমি তোমায় উল্লেখ করতে চাই। সৈয়দ মুস্তাবা আলী লিখছেন যে গুরুদেবের কাছে অসংখ্য বই আসতো, গুরুদেব ভোরাশিয়াস রিডার ছিলেন, তিনি পড়া হয়ে গেলেই বইটা পাঠিয়ে দিতেন এমন জায়গায় যেখান থেকে আমরা পড়তে পারি। তা আমি একদিন একটা বই দেখলাম, বইয়ের হেডিংটা আমাকে এত আকর্ষিত করলো, বইয়ের নাম নির্বাসিতের আত্মকথা, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বললো সেদিন রাতে যখন ঘন্টা পড়েছে খেতে যাওয়ার, আমি সেটা মিস করে গেছি, আমি বইটার মধ্যে এনগ্রসড। আমি বইটা পড়েছি, তারও 10 দিন 15 দিন বাদে, এক্সাক্ট মনে নেই, উনি ডেটও লিখেছিলেন যে হ্যাঁ হয় এত তারিখ বা এত তারিখ, গুরুদেব জিজ্ঞাসা করছেন গম্ভীরভাবে, কেউ কি নির্বাসিতের আত্মকথা পড়েছো? তা মুস্তাফা আলী বলছেন আমি দাঁড়িয়ে উঠেছি। তো বলেছে কেমন লেগেছে? মুস্তাফা আলী বলছেন যে আমি এরকম বই গুরুদেব পড়িনি। রবীন্দ্রনাথ পৃথিবীর 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ভারতবর্ষের ধারণার সব থেকে প্রধান এক্সপোনেন্ট, এবং আমাদের দেশের আজ অব্দি একমাত্র পলিম্যাথ। মহাত্মা গান্ধী পলিথিঙ্কার, জওহরলাল নেহরু পলিথিঙ্কার, বাট ইন্ডিয়া হ্যাজ অনলি ওয়ান পলিম্যাথ, রবীন্দ্রনাথ টেগোর। তো রবীন্দ্রনাথ বলছেন আমিও এরকম লেখা পড়িনি, এই বইটা যাতে সর্বত্র, আমি আরও কিছু আনাতে দিয়েছি,
সবাই যেন আমাদের এই বইটা পড়ে। এখন ঘটনাচক্রে রবীন্দ্রনাথ সাভারকারের লেখা পড়তে বলেননি, রবীন্দ্রনাথ এই উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখার কথা পড়তে বলেছেন। এবং এই যে 12 জন, এদের মধ্যে ইন্দুভূষণ রায় তিনি আত্মহত্যা করেন সেলুলার জেলে, যে ভয়ঙ্কর অত্যাচার। এবং যে লোকটার নামে ওই জেলটার হওয়া উচিত, আমি এটা একদম বিশ্বাস করি, পার্লামেন্টে দাবিও তুলেছি, হয়তো বিজেপি থাকাকালীন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি জেলটায় চলে গেলে বা এয়ারপোর্ট সাভারকারের নামে, জেলটায় মনে হবে সাভারকার ছাড়া কেউ ছিল না। এবং এই যে মিথ্যে কথা, এটা তো গোয়েবেলসের সেই থিওরি, 100টা মিথ্যে কথা বারবার বললে সেটা সত্যি বলে প্রমাণিত হয়। ওখানে এটা দেখানো আছে, তুমি যদি যাও কখনো, আমি 50 বারের ওপর সেলুলার জেলে গেছি। আমি এর আগে ওই কালচারাল কমিটির মেম্বার হিসেবে এটা ডিস্ট্রিবিউশন হয়, আই হ্যাড দ্য অপরচুনিটি অফ গোয়িং দেয়ার। তো ওখানে একটা সেল আছে দোতলায়, একেবারে ধারে যে উইংগুলো রয়েছে, সেটা থেকে একদম ঘরে বসেই ফাঁসির মঞ্চটা দেখা যায়। লাইট অ্যান্ড সাউন্ডে দেখানো হচ্ছে যে ওইখানে সাভারকারকে রাখা হয়েছিল যাতে সাভারকারের ওপর মানসিক চাপ পড়ে, ফাঁসি দেখলে চাপ পড়বে। প্রথম কথা হচ্ছে আমার কাছে সেই ডকুমেন্ট আছে, আমি সেই ডকুমেন্ট নিয়ে ভোটের মধ্যে আর হচ্ছে না, আমি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব, আমি সেই ডকুমেন্ট আনিয়েছি ইংল্যান্ড থেকে। আমার এক বন্ধু সাউথ পয়েন্টের তিনি আছেন, সোয়াসে গবেষণা করেন, ও জোগাড় করে দিয়েছে যে সেলুলার জেলে একটা সেলে কোনো ইনমেটকে 7 দিনের বেশি রাখা হতো না। সেলুলার জেলে এরকম ঘটনা আছে যে 2 ভাই রয়েছেন, 10 বছর ছিলেন দুজন, কেউ কোনোদিন কারোর সঙ্গে দেখা হয়নি। তো প্রথম নির্জলা মিথ্যে হচ্ছে যে একটা ছেলে ওখানে গিয়ে ধনকরও বসে পড়লো ধ্যান করতে, একটা সাভারকারের ছবি টাঙানো আছে, ওখানে গিয়ে নরেন্দ্র মোদীও বসে পড়ছে না। ওই জেলে যদি ছবি থাকে, সবার আগে বারিন ঘোষ আর উল্লাস দত্তর ছবি থাকতে হবে, হেমচন্দ্র কানুনগোর ছবি থাকতে হবে, এই বিপ্লবীদের ছবি থাকতে হবে, পরের ফেজে চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়কদের ছবি থাকতে হবে। এবারে তুমি লাইট অ্যান্ড সাউন্ডে দেখাচ্ছে, শরীর তো মানে ইরিটেটেড হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখে, মানে মনে হচ্ছে যে সাভারকার ছাড়া এই জেলে কেউ ছিল না। একটা লোক মুচলেখা দিল আর তুমি বলে দিচ্ছ জেলে, মানে ফ্যাসিস্টরা যেটা করে গ্লোরিফিকেশন। তো আমি পার্লামেন্টে প্রশ্ন দিচ্ছি, উত্তর আসছে না। তখন একটা কায়দা করেছিলাম, বললাম যে এটা গত টার্মে যে 1908 থেকে 1925 কত ফাঁসি হয়েছিল, ফাঁসি কাদের ফাঁসি হয়েছিল, নাম তারিখ। গভর্নমেন্ট উত্তর দিল কোনো ফাঁসি হয়নি। এবার আমার প্রথম সাপ্লিমেন্টারিতে আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা কবে চেঞ্জ হবে? মুহূর্তে হাঙ্গামা করে হাউস সাভারকারের অপমান, আমি তো সাভারকারের নামই বলিনি, আমি বলেছি লাইট অ্যান্ড সাউন্ড শোটা কবে চেঞ্জ হবে। বা এবারও এর মধ্যেও আমি বারিন, উল্লাস এবং হেমচন্দ্র কানুনগো, বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, বিপ্লবী উল্লাস করদত্তেরা সব মহাবিপ্লবী, হেমচন্দ্র কানুনগো, আমি বলেছিলাম এদের আবক্ষ মূর্তি চাই, দাবি তুলেছিলাম আমার পার্লামেন্টে করা শেষ বক্তৃতা। তো তখন আমি যখন বললাম এবং শেষটাস করেছি, মানে ডেলিভারেটলি করেছি লাস্ট লাইনে, যে স্যার এরা কেউ মুচলেখা দেননি, তো হঠাৎ দেখলাম বিজেপির লোকেরা লাফিয়ে উঠে বলছে সাভারকারের অপমান। তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এবার এটা ফার্স্ট পার্টে এলাম, দিস ইজ ফ্যাসিজম। ফ্যাসিস্টরা হচ্ছে ইতিহাসের পুনর্লিখন চায়, আমাদের দেশে হচ্ছে। মানে আমি তোমার এর আগে অতীতেও পডকাস্ট দেখেছি, তুমি নানান বিষয় নিয়ে ডিল করো। ধরো আমাদের দেশের স্কুলের পাঠ্যক্রম থেকে ডারউইন বাদ হয়ে গেছে, আমাদের দেশের স্কুলের পাঠ্যক্রম থেকে মেন্ডেলেফের পিরিয়ডিক টেবিল বাদ হয়ে গেছে। আমি সায়েন্সের ছাত্র নই, কিন্তু মানে একটা পর্যায়ে অবধি সবাই তো ডারউইনের বিবর্তনবাদ বাদ দিয়ে কি সাইন্টিফিক মাইন্ড তৈরি হবে, মেন্ডেলেফের পিরিয়ডিক টেবিল বাদ দিয়ে কি সাইন্টিফিক মাইন্ড তৈরি হবে বলা হচ্ছে। ধরো মুঘলদের, পুরো মুঘলরা বাদ এনসিইআরটির টেক্সট থেকে। আচ্ছা মুঘলরা যদি বাদ হয় তাহলে তো রানা প্রতাপও বাদ হবেন, তাহলে তো হলদিঘাটির যুদ্ধ কার সঙ্গে হলো? মুঘলরা যেহেতু নেই, মুঘলদের উল্লেখ নেই, তাহলে তো রানা প্রতাপকে হলদিঘাটির যুদ্ধে হওয়ার সঙ্গে ছত্রপতি শিবাজিও বাদ। মানে এই বিপ্লবীদের কথা ফরগটেন, কমপ্লিটলি ফরগটেন। এবার এরা তো কেউ রাইটিস্ট পার্টিতে যোগ দেয়নি, বেশিরভাগটাই কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যদি কিছু সম্মান ফেরত দেওয়া হয়ে থাকে, তুমি এখন ওই জেলে চলে গেলে, আলিপুর জেল, দ্যাটস আ মিউজিয়াম, যতটা সম্ভব জোগাড় করে এভরিবডিজ পিকচার হ্যাজ বিন, এই ইতিহাসটাকে খুঁড়ে এনে, কারণ এরা সিপিএম, এরা কংগ্রেস, এরা তৃণমূল, এরা বিজেপি মেটেরিয়াল, এটা বীর বাঙালি, মানে যেখানে বীর বাঙালিকে ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আমি তোমায় অনুরোধ করবো কখনো সুযোগ থাকলে আন্দামানের সেলুলার জেল ওই লাইট অ্যান্ড সাউন্ড দেখো। আমি অনেকদিন আগে গেছি, জাস্ট চাওয়া হয়নি। হরিবল, মানে না, লাইট অ্যান্ড সাউন্ড আরো চেঞ্জ হয়ে গেছে তো। দিস ইজ আ নিউ লাইট অ্যান্ড সাউন্ড, যেটা বিজেপি গভর্নমেন্ট করেছে। এদের আমলের আগে, এদের আমলের আগে লাইট অ্যান্ড সাউন্ড, যেটা অমিতাভ বচ্চনের গলা রয়েছে, দ্যাট লাইট সাউন্ড ওয়াজ ডিফারেন্ট। মানে এই যে ক্ষমতা এসে লাইট অ্যান্ড সাউন্ডটাকে, একটা উদাহরণ, এবং এই যে বাঙালি টার্গেট। তবে আমি মনে করি, মানে খুব খোলাখুলি ভাবে বলছি, বিজেপি একটা বাঙালি বিরোধী দল, সিপিএমেও
মানে বাঙালিদের সাইডলাইন করবার একটা প্রবণতা সিপিএম এর কেন্দ্রীয় স্তরে রয়েছে এবং রাজ্যের নেতারা সে নিয়েও যে বললাম তামিলনাড়ুতে ভেলগা তামিল বলা যাবে, সিপিএম করেন তিনি ভেলগা তামিল বলবেন, কোনো সমস্যা নেই। আমি জয় বাংলা বললে প্রাদেশিক হবে, দুটো তো চলতে পারে না, কোথাও তো একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা ডেমোক্রেটিক, মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো যদি যুক্তি আসে, এটা তো সব কমিউনিস্ট পার্টি করতেন। হুম। তা আমি যাদের গ্লোরিফাই করছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেননি যে আমি কমিউনিস্টদের গ্লোরিফাই করছি, আমি বাঙালিদের গ্লোরিফাই করছি। প্রথম কথা, আমাদের কোনো রাষ্ট্রভাষা নেই। না। এই যে একটা চাপিয়ে দেওয়ার প্রবণতা যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই। ভারতবর্ষের 22টা সরকারি ভাষার সমান মর্যাদা। কিন্তু এই নতুন করে যে একটা থিওরি, আরএসএস এর থিওরি, এক দেশ, এক নেতা, এক ভোট, এক ভাষা, এর সঙ্গে ভারতীয় বহুত্ববাদের কোনো সম্পর্ক নেই, হতে পারে না। হুম। কারণ আমাদের তো সবকিছু আলাদা, মানে এই বিবিধের মাঝে মিলনমোহনের যে সংস্কৃতি, সেটাকে স্ট্রেট জ্যাকেট করা যায় না। এটাই হচ্ছে কালচারাল হেজিমনি। বিজেপি যে সাংস্কৃতিক আধিপত্যবাদে বিশ্বাস করে, মানে আরএসএস যেটা বিশ্বাস করে, এবং এটা রিটেন ডকুমেন্ট যে আমরা হুম। কালচারাল হেজিমনিতে বিশ্বাস করি। তো আহ, এই যে কালচারাল হেজিমনি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এটা ওরা করছে। এবং এই যে কথাটা তুমি বললে, একদমই ঠিকই বলেছো, ওরা বলছে আমরা একটা প্যান ইন্ডিয়া পার্টি। তো প্যান ইন্ডিয়া পার্টি তো ঠিক আছে, প্যান ইন্ডিয়া পার্টি, তুমি এখানে বাংলা বলবে, এখানে তো হিন্দি আমার ভাষা নয়, তুমি এখানে হিন্দি, এই কারিয়াকর্তা, আমি তোমায় বলতে পারি যতদিন বিজেপির এই কারিয়াকর্তা থাকবে, তৃণমূলের ভোট এবং সিট আরও বাড়তেই থাকবে।